আমরা পুরুষকেও নানা ধরনের বলা যেতে পারে এমন ধরনের পোশাকে আমরা কাউকে কাউকে বাইরে দেখি, সেটাও তো নারী যদি এই জায়গা থেকে প্রশ্ন তুলে, সেই প্রশ্ন তোলার তো তাদের সেই সুযোগ আছে। তাহলে শুধু প্রশ্নটা শুধু নারীর বিরুদ্ধে কেন হবে? সুতরাং নারী বা পুরুষের প্রসঙ্গের চেয়ে এখানে পোশাকের স্বাধীনতা এবং সংযত ভাব সেটা উভয়ের ক্ষেত্রে থাকা প্রয়োজন, এবং উভয় যাতে এই ব্যাপারে পরস্পরের অবস্থানের জায়গা, তার যে আবেগ অনুভূতির যে প্রসঙ্গ, তার অভ্যাসগুলো, একজন মানুষের যে জীবন আদর্শের প্রতি যাতে সমুন্নত থাকে, শ্রদ্ধাশীল থাকে, এই প্রেক্ষাপট ব্যতীত আসলে কোনো কিছুরই সমাধান হবে না। কারণ এই জীবনযাত্রা কেন্দ্রিক যে বিষয়বস্তুগুলো, এটা আইন দিয়ে সমাধান করা অনেক কঠিন। আইন আছে আমাদের, কিন্তু শুধু আইন দিয়ে এটা সমাধান হবে না। ঢাবির কর্মচারী অর্ণব একজন ছাত্রীকে হ্যারাসমেন্ট করে গ্রেপ্তার হয়েছিলেন, পরে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, একজন নারীর যে অধিকার, সংবিধান এবং আইন অনুযায়ী তার যে অধিকার, তার চলাফেরার যে স্বাধীনতা, কিংবা তার পোশাক, কিংবা তার যে ব্যক্তি স্বাধীনতার প্রসঙ্গ, বা একজন মানুষ হিসাবে তার যে অধিকারের প্রসঙ্গ, তার নিরাপত্তার প্রসঙ্গ, তার ভালো লাগা মন্দ লাগার যে প্রসঙ্গগুলো, সেই ব্যাপারগুলোকে নাগরিকরা নানাভাবে সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে, কিন্তু কাউকে আক্রমণ করা বা কাউকে হেয় করা, সামাজিকভাবে অপদস্থ করা, এটাকে আমরা সবসময় নিন্দা জানাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে সংবিধানে যে বিষয়গুলোকে একজন নাগরিকের, নারী বা পুরুষ নয়, একজন নাগরিকের যে অধিকার হিসেবে যেগুলো বিষয়গুলোকে অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে, নারীর নিরাপত্তার প্রশ্নে আমাদের দেশে আরও যে প্রচলিত যে আইনগুলো রয়েছে, সেই আইনের আলোকেই নারীর সুরক্ষার ব্যাপারগুলোকে আমাদেরকে ভাবতে হবে। এবং এই ভাবনাটাকে আমরা আরও বেশি জোরালো করতে চাই এইভাবে যে বিশ্ব যেভাবে এগিয়ে চলছে উন্নয়নের প্রেক্ষাপটে, কিংবা একটি দেশের আর্থিক অবস্থা, সামাজিক কাঠামোকে পরিশুদ্ধ করা, আরও বেশি শক্তিশালী করণের প্রশ্নে, যে নারী পুরুষ একসাথে একযোগে কাজ করবে, এবং তাদের মধ্যে ভিন্নতা থাকলেও, চিন্তার ভিন্নতা থাকলেও, সেটি রাষ্ট্র উদ্যোগ নেবে আলাপ আলোচনার মাধ্যমে এই প্রসঙ্গগুলোকে সমাধান করে তাদেরকে ভালোর প্রশ্নে, দেশ এবং সমাজ এবং নিজেদের ভালোর প্রশ্নে একটি কমন প্ল্যাটফর্মে একত্রিত করবে। কিন্তু আমাদের মধ্যে এটার পরিবর্তে বিভাজনগুলো বেশি। আমাদের এখানে পুরুষদের মধ্যে একটা অংশ মনে করে নারী কেন এভাবে চললো, আবার নারীদের মধ্যে একটা অংশ মনে করে যে পুরুষ যদি এই অধিকার ভোগ করতে পারে তাহলে আমরা কেন পারবো না। এই যে একটা বিপরীত ধারা, একটা বিভাজন, একটা যে মেরুকরণ যে তৈরি হলো, এই মেরুকরণ কিন্তু আসলে আমাদেরকে স্বস্তি দিচ্ছে না, এবং এই মেরুকরণ থেকে বেরিয়ে আসতে না পারলে কিন্তু এটা আরও নানা ধরনের ঘটনা এখানে ঘটবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মেরুকরণ থেকে বেরিয়ে আসার উপায় কি? মেরুকরণ থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে যে একটি দেশের যে সংবিধান এবং সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করে আমাদের দেশের যে জীবনযাত্রার যে মূল যে বিষয়বস্তু, মূল যে উপকরণগুলোকে সামনে রেখে আমাদের অধিকার এবং আমাদের সমাজে আমাদের অবস্থানের ক্ষেত্রগুলোকে নির্ধারণ করা। সেই নির্ধারণ করার প্রশ্নে জেন্ডার ভিত্তিক সহনশীলতা খুবই অপরিহার্য। পুরুষরা যদি নারীকে, মানে তার যে নারীর যে অধিকার, তার যে একজন মানুষ হিসাবে তার যে ব্যক্তিক যে প্রসঙ্গগুলোকে গ্রহণ করতে না পারে, আবার নারীও যদি পুরুষের এই বিষয়গুলোকে, জীবনযাত্রা কেন্দ্রিক বিষয়গুলো, তার অভ্যাস কিংবা তার পোশাক, তার এগিয়ে চলা, তার যে জীবনযাত্রা কেন্দ্রিক যে ভাবনাগুলোকে যদি সহজে গ্রহণ করতে না পারে, তাহলে এই মেরুকরণ তো বাড়তেই থাকবে, এবং এই মেরুকরণ নানা ধরনের প্রশ্ন তৈরি করবে, এক পক্ষকে আর এক পক্ষের বিরুদ্ধে দাঁড় করাবে, এবং এর মধ্যে দিয়ে কিন্তু সমাজে আমাদের সহনশীলতার যে প্রেক্ষাপট কিংবা একসাথে বসবাস করার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গগুলো কিন্তু নানাভাবে বিতর্কিত হয়ে পড়বে। এবং স্পষ্টত দুইটি শ্রেণী যদি দাঁড়ায়, মুখোমুখি যদি দাঁড়ায়, যে নারী এবং পুরুষ যদি মুখোমুখি দাঁড়িয়ে যায় যে আসলে কে বেশি শক্তিশালী এই প্রশ্নে, অথবা কার অধিকার কতটুকু থাকবে এই প্রশ্নে, অথবা কার সামাজিক যে অভ্যাস অথবা ব্যক্তিকেন্দ্রিক অভ্যাস বা চর্চাগুলো, তার ভালো লাগা, তার অনুভূতিগুলোর প্রকাশের ক্ষেত্রে
এগুলোকে নিয়ে যদি মুখোমুখি দাঁড়ায়, কিন্তু তখন কিন্তু সমাজ কাঠামো বা সমাজের মধ্যে সহনশীলতার যে প্রেক্ষাপট কিংবা একত্রে বসবাসের মধ্য দিয়ে সামাজিক ভারসাম্য নিরূপণ করার যে পরিস্থিতি বা প্রত্যাশা, এই ব্যাপারগুলো কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে। ইতিমধ্যে যে ঘটনাগুলো আমরা দেখেছি, দু একটি ঘটনা, নারীর প্রকাশ্যে ধূমপানকে কেন্দ্র করে যে বাস্তবতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টাফ তিনি যেভাবে একজন নারীর পোশাক তিনি কি পড়তে পারবেন কি পারবেন না, এই প্রসঙ্গগুলো নিয়ে বাস্তবতা। এখন এই জায়গাতে কিন্তু এক ধরনের যৌক্তিক সমাধানের পথেই আমাদের হাঁটতে হবে। সেই যৌক্তিক সমাধানটা কি? একজন নাগরিক আর একজন নাগরিকের তো বিচার করার কোনো সুযোগ নেই। কারো যদি কোনো উপস্থিতি কিংবা কারো অধিকার চর্চার প্রসঙ্গে যদি কোনো অন্য নাগরিকের কাছে কোনো প্রশ্নবিদ্ধ মনে হয়, অথবা আমাদের সামাজিক সাংস্কৃতিক যে শিষ্টাচার এবং আইনি প্রেক্ষাপট অনুযায়ী যদি পরিপন্থী মনে হয়, সেটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবে। আইনশৃঙ্খলা বাহিনী অথবা যারা ব্যবস্থা নেওয়ার, সেই যথাযথ কর্তৃপক্ষ তখন ব্যবস্থা নেবে। আর ব্যক্তি যদি নিজে অন্যের অবস্থাকে তার মতো করে ব্যাখ্যা দিয়ে নিজেই যদি বিচার করতে চায়, তাহলে তো এখানে তো একটা পরস্পর বিদ্বেষের জায়গাটা তৈরি হবে এবং পরস্পর এই বিপরীত অবস্থানটা খুব মুখোমুখি অবস্থানে দাঁড়াবে। এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের অন্যান্য জায়গাগুলোতে যে ঘটনাগুলো ঘটবে, তাহলে এতদিন ধরে আমরা নারী পুরুষের বসবাসের বা কর্মের সূত্র ধরে কিংবা একসাথে এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে যতটুকু সহনশীলতা তৈরি হয়েছে, সেই সহনশীলতার জায়গাগুলো কিন্তু আর টেকসই হবে না। তখন নানা ধরনের প্রশ্ন তৈরি হবে, বিদ্বেষের জায়গাটা অনেক বাড়বে এবং এই বিদ্বেষের জায়গা থেকে জেন্ডার ভিত্তিক যে সহিংসতা, সেই সহিংসতা বাড়বে এবং সহিংসতা কিন্তু কখনোই কারো জন্য কোনো কল্যাণ এবং স্বস্তি বয়ে আনে না। পোশাকের স্বাধীনতা নিয়ে অনেক আলাপ হচ্ছে, ধর্মীয় পোশাক এবং খোলামেলা পোশাক দুটোই আলোচনা চলছে। সেক্ষেত্রে রাষ্ট্রের অবস্থান কি হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে পোশাকের স্বাধীনতা এটা একেবারেই আমরা যদি বৈশ্বিক যে ট্রেন্ড অথবা প্রেক্ষাপটে দেখার চেষ্টা করি, তাহলে অথবা ব্যক্তির যে অধিকার, তার যে আবেগ অনুভূতির চর্চার যে প্রসঙ্গগুলো আছে, সেটা একেবারে বলা হচ্ছে যে এটা ব্যক্তির নিজস্ব বিষয়। তবে যেহেতু আমাদের মতো একটি দেশ, আমরা একেবারে গ্লোবাল ট্রেন্ডটাকেও পরিপূর্ণভাবে ধারণ করতে পারি না। আমাদের যে নিজস্ব যে বলয় বা আমাদের যে ইতিহাস কিংবা আমাদের যে জীবন অভ্যাস বা জীবন রীতি যে রয়েছে, সেটাকেও আমরা একেবারে ছাড়তে পারি না। আমাদের এই দুইটার মধ্যে একটা সমন্বয় করতে হয়। সেই সমন্বয়ের কাজটি করতে গিয়ে আমাদের যে দেশীয় যে প্রেক্ষাপট বা এখানে আমরা একটি জেন্ডারকে যেভাবে দেখতে চাই, সেই দেখার জায়গাগুলোতে আমি এটাও বলে নিতে চাই যে চাপিয়ে দেওয়ার প্রসঙ্গ নয়, বরং দেশীয় সংস্কৃতি বোধ, দেশীয় জীবনবোধকে কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করা যায়, সেটা শুধু নারীকে না, পুরুষকেও, নারী পুরুষ উভয়কে উদ্বুদ্ধ করা যায় এবং সেই অনুযায়ী তার আবেগ কিংবা পোশাকের ব্যাপারটি কিভাবে সংযত রাখা যায় এবং যে সংযত অথবা যে সহনশীলতা অথবা যে পোশাকের স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, এবং সেটা নারীর ক্ষেত্রে না, পুরুষের ক্ষেত্রেও আমরা এই ধরনের বাস্তবতা দেখি। আমরা পুরুষকেও নানা ধরনের বলা যেতে পারে এমন ধরনের পোশাকে আমরা কাউকে বাইরে দেখি, সেটা তো নারী যদি এই জায়গা থেকে প্রশ্ন তুলে, সেই প্রশ্ন তোলার তো তাদের সেই সুযোগ আছে। তাহলে প্রশ্নটা শুধু নারীর বিরুদ্ধে কেন হবে? সুতরাং নারী বা পুরুষের প্রসঙ্গের চেয়ে এখানে পোশাকের স্বাধীনতা এবং সংযত ভাব, সেটা উভয়ের ক্ষেত্রে থাকা প্রয়োজন এবং উভয় যাতে এই ব্যাপারে পরস্পরের অবস্থানের জায়গা, তার যে আবেগ অনুভূতির যে প্রসঙ্গ, তার অভ্যাসগুলো, একজন মানুষের যে জীবন আদর্শের প্রতি যাতে সমুন্নত থাকে, শ্রদ্ধাশীল থাকে, এই প্রেক্ষাপট ব্যতীত আসলে কোনো কিছুরই সমাধান হবে না। কারণ এই জীবনযাত্রা কেন্দ্রিক যে বিষয়বস্তুগুলো, এটা আইন দিয়ে সমাধান করা অনেক কঠিন। আইন আছে আমাদের, কিন্তু শুধু আইন দিয়ে এটা সমাধান হবে না। এর সাথে মানুষের দৃষ্টিভঙ্গিকে তৈরি করতে, অর্থাৎ মানুষকে প্রস্তুত করাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশের বা রাষ্ট্রীয়ভাবে সবচেয়ে একটা বড় অসুবিধার জায়গা দাঁড়িয়েছে যে আমরা মানুষকে তৈরি করা বা মানুষকে প্রস্তুত করার পরিবর্তে মানুষের কাছ থেকে শুধু ভালো ভালো ভূমিকা প্রত্যাশা করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন মানুষকে তৈরি করা ব্যতীত, একজন মানুষকে নির্মাণ করা ব্যতীত, একজন মানুষকে এই মানবিক প্রেক্ষাপটে তার যে মানবিক গুণাবলী, সামাজিক যে ভাবাদর্শ, আইন মান্যকারী নাগরিক হিসাবে যে গুণাবলী একজন নাগরিকের থাকা প্রয়োজন,
এই প্রসঙ্গগুলোকে সামনে এনে যতক্ষণ পর্যন্ত জনগণকে প্রস্তুত করা সম্ভব না হবে, জনগণের প্রস্তুত করতে গিয়ে শিক্ষা ব্যবস্থা, তার যে পারিবারিক প্রেক্ষাপট, সমাজ কাঠামোর মধ্যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজেকে নিরাপদ মনে না করবে এবং সেই নিরাপদ মনে করার যে উপকরণ এবং পূর্ব প্রস্তুতিগুলো থাকা প্রয়োজন, এর চর্চা যখন সামগ্রিক বা পরিপূর্ণভাবে যখন না হবে, তখন এই দূরত্বের জায়গাগুলো তৈরি হবে। তখন এই যে নারী চিন্তা করবে পুরুষ কেন্দ্রিক, পুরুষ চিন্তা করবে নারী কেন্দ্রিক, এবং মনে করবে যে পুরুষ যদি এটি করতে পারে তাহলে নারী কেন পারবে না, আবার নারী এটা করতে পারলে পুরুষের এই জায়গা থেকে নানা ধরনের প্রশ্নের প্রেক্ষাপট তৈরি হবে। এখন এই প্রশ্নকে আমরা সবসময় স্বাগত জানাই, এই অর্থে যে তর্ক বিতর্কের মাধ্যমে, তর্ক বিতর্ক মানে সুস্থ ধারার আলাপ আলোচনা, এই অর্থে তর্ক বিতর্ক বলছি, একটা সমাধানে পৌঁছা যায়। কিন্তু সেই সমাধানে পৌঁছানোর আগেই যদি আমাদের সংঘাত, সহিংসতার মতো ঘটনাগুলো ঘটে, তাহলে সেটি কিন্তু সমাজের জন্য কোনো স্বস্তিদায়ক অবস্থা তৈরি করবে না, এবং এখানে সহনশীলতার পরিবর্তে একটা অসহনশীল এবং সংঘাতময় এক ধরনের পরিস্থিতি তৈরি করবে। সেই পরিস্থিতির আলোকে আমরা যদি একজন ব্যক্তির একেবারে ব্যক্তিগত প্রসঙ্গকে সামনে রেখে বলার চেষ্টা করি, একজন ব্যক্তির পোশাক কেমন হবে এটা একেবারে ব্যক্তির নিজস্ব বিষয়, আবার ব্যক্তিকেও এইভাবে প্রস্তুত করা এটা রাষ্ট্রের দায়, পরিবার, সামাজিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর দায়। একজন কোনো একটি দেশে বা সমাজে ব্যক্তির যে জীবন দর্শন, তার যে ব্যক্তিগত প্রেক্ষাপটগুলো, তার অভ্যাস, তার যে বিশেষ করে পোশাক পরিধানের যে অভ্যাস কিংবা তার অধিকার চর্চার প্রসঙ্গগুলো কেমন হবে, এক্ষেত্রে ওই দেশের যে অন্তর্নিহিত অথবা নিজস্ব যে কাঠামো বা বলয় কিংবা যে সামাজিক সাংস্কৃতিক যে শক্তি এবং আচরণ বিধি এবং শিষ্টাচার রয়েছে, এগুলোকে সামনে এনে নাগরিককে প্রস্তুত করতে পারলে তখন এই বিতর্কগুলো তৈরি হওয়ার সুযোগ আর থাকবে না, এবং থাকলেও অনেকটা কমে যাবে। যেহেতু আমাদের নাগরিককে আমরা এই ধারণায়, এই অভ্যাসে অভ্যস্ত করতে পারি না বা পারছি না বলেই আজকে এই বিতর্কের জায়গাগুলো অনেক বড় হয়ে, অনেক বড় আকারে সেটা প্রকাশ পাচ্ছে।